দর্শক, যখনই আমরা শুনি যে একজন মানুষ নাক ডাকে তখন প্রথমেই আমাদের মাথায় যে চিন্তাটা আসে যে নিশ্চয়ই ওই লোকটির বা ভদ্রমহিলার ওজন অনেক বেশি। কথাটা একেবারে মিথ্যা না। নাক এবং গলার সমস্যার পাশাপাশি বাড়তি ওজন নাক ডাকার বড় একটি কারণ। আমাদের একজন সম্মানিত প্রবাসী শাহিনুর রহমান লন্ডনে বাস করতেন। তিনিও দীর্ঘদিন ধরে এই নাক ডাকার সমস্যায় ভুগছিলেন। নাক এবং গলার সমস্যার পাশাপাশি ছিল বাড়তি ওজনেরও সমস্যা। তবে প্রবাসে চিকিৎসা নিতে হলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যার জন্য তিনি তার উন্নত চিকিৎসার জন্য নিজের দেশকে বেছে নিয়েছেন। ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে তার এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগের জন্য স্লিপ সার্জারি অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের পর তার শারীরিক কি পরিবর্তন এসেছে সেটি নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেজ শোতে। আমি ডক্টর মারজান থাকবো পুরোটা সময় আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ ডক্টর মার্জান, আমি ভালো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইনভাইট মি ইন দিস শো। ধন্যবাদ স্যার। এবং প্রিয় দর্শক, আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন একজন মজার মানুষ। তিনি হচ্ছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং অভিনেতা শাওন মজুমদার। শাওন ভাই, আপনাকে আজকে পেয়ে খুবই ভালো লাগছে। আপনাকে দেখেই কেন জানি অলরেডি আমার খুব মনে হচ্ছে আজকে খুব মজা হবে আলোচনা করতে করতে। আসলে আসার পর আমার খুব ভালো লাগতেছে। অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে সাথে ডাক্তার স্যার আছেন, আপনিও ডাক্তার, শুধুমাত্র একজন রোগী এই শোতে। আমাকে দেখে তো আপনাদের ভালো লাগে। নিজেকে অলরেডি স্যার রোগী ভাবা শুরু করে দিয়েছেন। আমার মনে হয় আজকের বিষয়টির সাথে তার কোনো একটা যোগসূত্র আছে। ওকে, যদি কোনো সেরকম যোগসূত্র আমরা পেয়ে থাকি, প্রয়োজনে আমরা আজকেই তার সমাধান করে দিতে পারবো। স্যার, আজকে যেহেতু আমরা একটু নাক ডাকার সমস্যা নিয়ে কথা বলবো এবং এর পরে কি ধরনের শারীরিক পরিবর্তন হয় সেটি একটা বাস্তব চিত্র আমরা দেখব, তার আগে একটু জানতে চাচ্ছি কেন আসলে মানুষ নাক ডাকে। এই নাক ডাকার পরিমাণটা কিন্তু আসলে আমাদের দেশে বা বাইরেও যদি বলি অনেক বেশি কিন্তু এই সমস্যার রোগীরা। প্রথমে যদি একটু জানতে পারি আসলে কেন এই নাক ডাকার সমস্যাটা হয়। আসলে নাক ডাকা, এখানে কিন্তু সবার আগে নাকের নামটা আসলো। এক্স্যাক্টলি। দোষটা নাকের থাকলেও এই নাক ডাকার জন্য কিন্তু অনেকগুলো ফ্যাক্টর দায়ী। এর সাথে গলাও যুক্ত আছে এবং শারীরিক কিছু চেঞ্জ দায়ী আছে, এবং সেই সাথে খাদ্যাভ্যাস এবং আমাদের যে লাইফস্টাইল, মোটা দাগে এই কয়েকটি বিষয় জড়িত। তো আমি এক এক করে আসি। নাক বলতে নাকের পার্টিশন যদি কারো বাঁকা থাকে, নাকের মধ্যে যদি পলিপ বাসা বাঁধে, নাকের মাংসপিণ্ড যদি ফুলে যায়, নাকের মধ্যে তিনটি ঘটনা কি আমি আবার বলছি। নাকের হাড় যদি বাঁকা হয়, কখনো ডানে বাঁকা থাকতে পারে, বামে বাঁকা থাকতে পারে। নাকের ভেতরে যে টার্মিনেটগুলো থাকে, আমরা যেটা নর্মালি দেখে থাকি আয়নাতে, যদি আমরা একটু দেখি এবং নাকটাকে ছিদ্রটা অনেকে ফাঁকা করে দেখার চেষ্টা করি যে মাংস ফুললো কিনা, ওটাকে অবশ্য অনেকেই পলিপ চিন্তা করে থাকে, কিন্তু পলিপ জিনিসটি সাইনাস থেকে আসে এবং ন্যাজাল ক্যাভিটির মধ্যেও অনেক ক্ষেত্রে চলে আসে। তো এই জিনিসগুলোর কারণে যদি নাকটা বন্ধ হয়ে যায়, সে তো আর বাতাস ঠিক মতো নিতে পারবে না এবং বাতাসের ফ্লোটা ওখানে বাধাগ্রস্ত হবে, এবং যেখানেই বাধা সেখানে কিন্তু একটি কম্পাঙ্ক। এটাই কিন্তু প্রকৃতির ধর্ম, তাই না? তো এটা একটি কারণ। এরপর আমরা চলে আসি ন্যাজোফ্যারিংস। নাক থেকে একটু পিছনের দিকে যদি যাই, ন্যাজোফ্যারিংস, সেখানে এডিনয়েড নামক একটি টিস্যু বড় হতে থাকে। বাচ্চাদের এটি বেশি থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাডাল্টেরও কিন্তু এডিনয়েড থাকতে পারে। তো এডিনয়েড যাদের আছে সেক্ষেত্রে কিন্তু একটি অবস্ট্রাকশন তৈরি হবে। এরপর আমরা আরেকটু নিচে নামি, গলার ভিতরে চলে আসি, টনসিল। যদি কারো টনসিল দুটো বড় হয়ে যায়, তাহলে ল্যাটারাল একটি প্রেশার তৈরি করে, যার ফলে কিন্তু স্পেস শুরু হয়ে নাক ডাকা তৈরি হতে পারে। তারপর আমরা চলে আসি আলজিভ বা উভুলা, আমরা মেডিকেলের ভাষায় বলছি। অনেকের খেয়াল করবেন যে আলজিভটা একটু তুলনামূলকভাবে লম্বা এবং মোটা। তো আলজিভটা অনেক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে নাক ডাকার ক্ষেত্রে, কারণ এটাতেই ভাইব্রেশনটা বেশি হয়। যখন আমরা নাক দিয়ে বাতাস গ্রহণ করি, মুখ দিয়ে বাতাস গ্রহণ করি, সেটি আলজিভের মাথায় স্ট্রাইক করে আলজিভটাকে কাঁপায় এবং সেখান থেকে কিন্তু নাক ডাকার শব্দ তৈরি হয়। এরপর চলে আসি যে যদি জিহ্বার যে গোড়াটা যদি কারো একটু স্থূল থাকে, সেক্ষেত্রে নাক ডাকার সমস্যা হতে পারে। এইগুলো মেকানিক্যাল অবস্ট্রাকশন, কয়েকটি বাধা। এরপর আসি আমি শারীরিক পরিবর্তন। কেউ যদি তার লাইফস্টাইলটাকে এরকম রাখে যে 3 বেলা খাবে, 3 বেলার জায়গায় যদি আরও 3 বেলা যোগ করে বন্ধু বান্ধবের সাথে আড্ডায়, সুগারের পরিমাণটা যদি বেড়ে যায়,
ঘন ঘন খায়, সেক্ষেত্রে কিন্তু তার আলটিমেটলি কি হলো যে তার ওবেসিটিটা দিন দিন গেইন হবে, এবং এই ওবেসিটিটা একটা পর্যায়ে আলটিমেটলি আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট সেটার উপর একটি প্রেশার ক্রিয়েট করে প্যাসেজটাকে শুরু করবে, আলটিমেটলি কিন্তু নাক ডাকাটা তৈরি হবে। এবং এই শারীরিক পরিবর্তনের পাশাপাশি আমাদের যে গলার মধ্যে একটি চেঞ্জ আসবে, দ্বিতীয় চিবুক দেখা দিবে, হ্যাঁ, এবং এর ফলে কিন্তু আমরা নাক ডাকবো। অর্থাৎ যারা নাক ডাকে আমরা যদি একটু খেয়াল করি যে তাদের ম্যাক্সিমাম হচ্ছে ওবেস, স্থূল, এবং পাশাপাশি তার নাক এবং গলার মধ্যে কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে। আমরা আজকে এটাই আলোচনা করতে চাই শাওন ভাই, যে এইটা যে একটি রোগ এটাই অনেকে জানে না। এক্স্যাক্টলি, আমি জানতাম না। মানে আপনি যখন স্যার বলছিলেন শাওন ভাই কিন্তু মুখ লুকাচ্ছিল স্থূলতার কথা শুনে। প্রত্যেকটা স্যার যা বলতে প্রত্যেকটা আমি রিলেট করতে পারতেছি, প্রত্যেকটা রিলেট করে ফেলেছেন। এক্স্যাক্টলি, যে একটু বেশি খাওয়া, আমি তো খেতে পছন্দ করি, সবাই আমাকে দেখলেও জানে বা যারা আমার সাথে মেশে তারা জানে আমি খেতে পছন্দ করি। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, আপনার কাছ থেকে যে নাকের ব্যাপারে যা শুনলাম, যে 3টা ব্যাপার বললেন, তা শুনে আমি আগে ভাবতাম নাক একটা সিম্পল জিনিস, এখন দেখি নাক তো নাক না, এটা খতরনাক। দারুণ একটা কথা বলছেন। এটা একটা খতরনাক জিনিস, মানে এর ভিতরে এই যে বহু কিছু আছে, বহু কিছু আছে। স্যার আপনি তো কারণগুলো বললেন নাক ডাকার, আমি যেটা আজকে একটু মূলত ফোকাস করছি এই বাড়তি ওজনের বিষয়টা। স্যার আসলে যে মানুষটি নাক ডাকছে তার নাকের হাড়ও যদি বাঁকা থাকে, সাথে গলার যে সমস্যাগুলো বলছেন সেটাও থাকে, এবং বাড়তি ওজনও থাকে, সেই ক্ষেত্রে কি এই মানুষটি আসলে শুধুমাত্র চিকিৎসা নিলেই মুক্তি পেয়ে যাবে, নাকি তার আসলে জীবনযাত্রা পরিবর্তনেরও কোনো প্রয়োজন আছে? অবশ্যই জীবনযাত্রা পরিবর্তন তো আসলে সবার আগে, লাইফস্টাইল মডিফিকেশন। এখন কিন্তু আমরা এটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ ঔষধ আপনি সারা বছর এবং জীবনভর খেতে পারেন না, প্রত্যেকটি ওষুধের কিন্তু সাইড ইফেক্ট আছে, তাই না? এটা তো আসলে পার্মানেন্ট কোনো কিওর না। তো আমরা যদি যে কারণের রোগ হয় সেই কারণটা জেনে সেটাকে যদি আমরা দেহের ভিতরে না নিই তাহলে তো আমরা ভালো থাকতে পারি। আর এর জন্য দরকার কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন বলতে বোঝাচ্ছে আমাদের জীবনটাকে প্রকৃতির সাথে দিতে হবে। আমরা কি করি, সৃষ্টিকর্তা আমাদেরকে কত ভালোবাসেন, তিনি আমাদেরকে দিন দিয়েছেন, রাত দিয়েছেন। দিনে দিয়েছেন সূর্যের মহাশক্তি আলো, এই সূর্য শক্তি বলে যে সূর্য স্নান, সূর্য হচ্ছে মহাশক্তির উৎস, তাই না? আবার রাতে আমাদেরকে জ্যোৎস্না রাত দিয়েছেন, চাঁদ দিয়েছেন। এই চাঁদের আলোর কিন্তু অনেক ভূমিকা আছে। আপনি দেখবেন পৃথিবীতে বহু গান আছে কিন্তু জ্যোৎস্না নিয়ে, হ্যাঁ, এই যে চাঁদ নিয়ে কত সুন্দর সুন্দর গান আছে। জ্যোৎস্না নিয়ে আমার সবচেয়ে যে গানটা ভালো লাগে সেটা হলো যে বেদের মেয়ে জ্যোৎস্না। ওই গানটা একটু কথাগুলো যেন কেমন ছিল একটু শুনি। যে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই ফাঁকি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ওই যে যার সাথে ওর প্রেম ছিল ওরা তো নাক ডাকতো। অর্থাৎ মানে যদি নায়ক, হ্যাঁ ঠিক আছে, নাক ডাকে তাহলে নায়িকা পালাবে, নায়িকা ফাঁকি দিবেই। এটা স্যার কিন্তু কমন একটা সমস্যা, স্ত্রীদের একটা বড় সমস্যাই হচ্ছে আমার স্বামী রাতের বেলা নাক ডাকে ঘুমাতে পারি না। আচ্ছা আচ্ছা, এবং আমি এটা আসলে শাওন ভাই রিলেট করতে পারি, যেহেতু নিজে একজন পুরুষ মানুষ। আপনার জ্যোৎস্না কি আপনাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে কিনা এই গল্পটা আমরা একটা ব্রেকের পরে শুনবো। দর্শক, ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম, কথা বলছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। শাওন ভাই, আপনার জ্যোৎস্না আসলে পালিয়েছিল কিনা এই গল্পটা আমরা একটু শুনবো, কিন্তু আমার মনে হয় স্যার এই যে আপনি লাইফস্টাইল চেঞ্জের একটা কথা বলছিলেন, শাওন ভাইও আমার মনে হয় আপনার বন্ধুদের কাছে হয়তো শুনেছেন যে যারা একটু বেশি স্বাস্থ্যের অধিকারী বা নাক ডাকে, এটি একটি রাজকীয় রোগ, বংশীয় রোগ। নাক ডাকে মানে ভালো ঘুম হচ্ছে স্যার, এটা আসলে কতটুকু সত্য স্যার? সে কি আসলেও ভালো ঘুমাচ্ছে কিনা? মোটেই না, মোটেই না। আসলে আমি তার আগে একটু বলি যে লাইফস্টাইলের কথাটা বলেছিলাম, যে লাইফস্টাইলটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই দিনের বেলায় ঘুমাই আর রাত্রে সারা রাত জেগে, হ্যাঁ, বান্ধবীদের সাথে, কেউ হয়তো বা বন্ধুদের সাথে, আবার কেউ হয়তো বা ক্রিয়েটিভ কাজও কিন্তু করছে, হ্যাঁ, অর্থাৎ নানানজন নানান কাজ করছেন। তো এই যে যে একটি আমরা যখনই আমাদের ন্যাচারাল সাইকেল থেকে বের হয়ে আমরা একটি অ্যাবনর্মাল সাইকেলে ঢুকে যাই, তখনই কিন্তু আমাদের ইম্প্যাক্ট তৈরি হয়। আর এটাকে বলা হয় ডিস্টরশন অফ দ্য নর্মাল লাইফস্টাইল অফ এ হিউম্যান বিং। আর সেই ডিস্টরশন হলেই কিন্তু সেটার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে। কারণ দিনের বেলার
মহাশক্তি যে সূর্য শক্তির মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমরা ভিটামিন ডি তৈরি করতে পারি, আমাদের শরীরের স্ট্যামিনা তৈরি হতে পারে, সেটা যদি আমরা গ্রহণ না করে ওই সময় ঘুমিয়ে থাকি, ঘরের মধ্যে থাকি, তাহলে আমরা সূর্যের আলো নিতে পারলাম না। এরপর রাতের আধারে আমাদের কি হচ্ছে, আমাদের লিভার থেকে বিভিন্ন ধরনের এনজাইম কোএনজাইম নিঃসৃত হচ্ছে, আমাদের ব্রেন থেকে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে, যেটি আমাদের মেটাবলিজম, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারগুলোকে আলটিমেটলি মেটাবলিজম করে এখান থেকে ক্যালোরি বার্ন করে বর্জ্য পদার্থ নিষ্কাশনের মাধ্যমে আমাদের দেহ থেকে বের করে দিচ্ছে এবং আমরা কিন্তু ফিট থাকছি। কিন্তু এই ছন্দের যখন পতন ঘটবে তখন কিন্তু আলটিমেটলি লিভারটা ঠিক মতন কাজ করতে পারবে না, আর রাতের বেলায় কিন্তু এই কাজটা বেশি হয়। তো আমরা সেই কাজটা লিভারকে করতে দিলাম না, যার ফলে আমাদের কি হলো, আমাদের মেটাবলিজমটা ত্বরান্বিত হলো না, আমাদের ক্যালোরি বার্ন হলো না, এবং দিন শেষে আমাদের ফ্যাট জমে যাচ্ছে, আমাদের সাবকিউটেনিয়াস থেকে শুরু করে আমাদের সেন্ট্রাল ওবেসিটি, প্রতিটি পরতে পরতে আমাদের কি হচ্ছে, চর্বি জমে যাচ্ছে। আর চর্বি যখনই জমে যাবে আপনি ওবেজ হয়ে যাবেন, আর যখনই আপনি ওবেজ হবেন তখন ধীরে ধীরে আলটিমেটলি কী হবে, আপনার উচ্চ রক্তচাপ হবে, আপনার যে অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন, এরপর আপনার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে কিন্তু এই রোগগুলো আপনার হবে এবং আপনি ওএসএ নামক একটি রোগে আক্রান্ত হয়ে যাবেন। তাহলে দেখুন লাইফস্টাইল পরিবর্তন করাটা কতটা জরুরি। এর সাথে রয়েছে খাদ্যাভ্যাস। আপনি যেমনটি বলছিলেন যে আপনার মুখে অনেক রুচি, মনে রাখবেন যে খাবারে যত রুচি সেই খাবার তত আমাদের ক্ষতি করে থাকে, এবং যে খাবার যত বেশি মানে স্বাদহীন সেটা আমাদের শরীরে তত বেশি উপকারী আলটিমেটলি। শাওন ভাই কিন্তু স্যার আপনার এই নাক ডাকার কমপ্লিকেশনগুলো শুনে হাসি মুখে ঢুকেছিলেন স্টুডিওতে, দেখছি মুখটা গোমড়া হয়ে যাচ্ছে, মনে হয় সমাধানের পথ খুঁজতেছেন। আমার মনে হয় ডিরেক্ট আমার এই শো থেকে হাসপাতালে যেতে হবে। না না স্যার, আমরা কিন্তু শাওন ভাইকে হতাশ করতে চাচ্ছি না। শাওন ভাই, আপনার কি একটু জানতে ইচ্ছে করছে না আসলে এই সমস্যা থেকে মুক্তির উপায় আছে কিনা? অবশ্যই আমার জানতে ইচ্ছা করে, কিন্তু তার আগে আমি কমপ্লেনগুলো বলি। আমার কমপ্লেন নাক ডাকা নিয়ে কি কি কমপ্লেন। এই যে কিছুক্ষণ আগে স্যার বললেন যে নাক ডাকলেই যে ভালো ঘুম হয়, এটা কিন্তু ঠিক না। এটা আমি একমাত্র সাক্ষী, কারণ আমার নিজের নাক ডাকে আমার নিজের ঘুম ভেঙে যায়। আপনার নিজের নাক ডাকাতে নিজের, হ্যাঁ, আমার মনে উঠে আমি জিজ্ঞেস করি কে নাক ডাকলো, পরে আমার ওয়াইফ বল তুমিই ডাকতেছিলা। মানে নিজের নাক ডাকে নিজে। আমরা কিন্তু একটা বাস্তব মানে কি বলবো যে একটা বাস্তব পেশেন্ট বলতে পারি, পেয়ে গেলাম। আমার ওয়াইফ সেদিন রাগ করে আমার বলতেছে, তুমি যদি এই যে তুমি এমন নাক ডাকো, সেটা যদি আমি বিয়ের আগে জানতাম আমি জীবনে তোমার বিয়ে করতাম না। আমি তাকে বলছি, তো বিয়ের আগে তোমাকে তো অনেকবার বলছি চলো একসাথে ঘুমাই, তুমি তো রাজি হও নাই। আসলে আমাদের দেশের মায়েরা বোনেরা এরা কিন্তু স্বামী ভক্ত, ঠিক আছে? আপনি যতই নাক ডাকেন বৌদি কিন্তু আপনাকে ছেড়ে যাবে না, তাই না? আমি কি একটা ছোট্ট ঘটনা বলতে পারবো, আমার রিয়েল লাইফ ঘটনা। আমরা 5-6 ফ্রেন্ড মিলে কক্সবাজার ঘুরতে গেছি, তো আমাদের ডরমেটরি ছিল, সেখানে আমরা একসাথে ঘুমাবো, যেহেতু আমরা এক ফ্রেন্ড, তো আমরা 5 বেডের একটা নিলাম। তো ওখানে সবাই নাক ডাকা নিয়ে খুব বিরক্ত হয়, আমি জানি, আমার ফ্রেন্ডদেরকে সবাই চিনি। তো আমি চিন্তা করছি যে ঠিক আছে, যেহেতু ওরা, আমি যদি আগে ঘুমাই যাই তাহলে ওরা কেউ ঘুমাইতে পারবে না আমার নাক ডাকার জন্য। তো আমি ওয়েট করতেছি বসে, যে ওরা কখন ঘুমাবে, তারপরে শেষে আমি ঘুমাবো যাতে কোনো ডিস্টার্ব না হয়। তো আমি ওয়েট করতেছি, 1 জন 2 জন 3 জন করে ঘুমাই গেল সবাই। এরপর ওদের নাক ডাকাতে আমি ঘুমাইতে পারতেছিলাম না। তার মানে সবাই একই পথের পথিক আসলে। সবাই একই পথের পথিক, কিন্তু কেউ স্বীকার করে না। সবাই প্রথমে আমি ও নাক ডাক করে ওই পাশেরটাতে আমাকে এক কোণে করে, মানে সবাই নাক আজকে গল্পের মাধ্যমে প্রমাণিত হলো যে হাউ মাচ বিগ হার্টেড আমাদের প্রিয় শাওন দাদা। হ্যাঁ, সে অন্যদের কথা চিন্তা করে নিজে ঘুমায় নাই, কিন্তু উল্টা দেখা গেল যে তারাও একই পথের পথিক। তবে আপনি যদি আপনার বন্ধুদের আরো একটু উপকার করতে চান, আমাদের এই স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিতে হবে তাদের সাথে। আমি শেয়ার করে এই এপিসোডটা শেয়ার করে দেব এবং তাদেরকে দাদাকে পাঠিয়ে দেবো যে তোর আগে চিকিৎসা করে তারপরে তোদের সাথে ঘুমাবো। শাওন ভাই, অনেক তো সমস্যার কথা বললাম, একটু মুক্তির পথ বা মুক্তির আলো তো আপনাকে দেখাতেই হবে, কারণ আপনি শুরু থেকে একটু হতাশ হয়ে আসছেন। আমি জাস্ট ওয়েট করতেছি, সেটা একটা সারপ্রাইজ। তবে ছোট একটা বিরতির পরে। ওহো, প্রিয় দর্শক, আমাদের কিন্তু এখনো অনেক আলোচনা আছে। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো, পাওয়ার্ড বাই ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। শাওন ভাই, আপনি হাসাচ্ছেন কিন্তু আপনার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু একটা জিজ্ঞেস করতে চাচ্ছেন, একটু জিজ্ঞেস করেই ফেলুন। আমি জিজ্ঞেস করতে চাই, এই যেমন ভূমিকম্প মাপার জন্য রিক্টার স্কেল আছে, এই যে বিভিন্ন জিনিস মাপার জন্য স্কেল আছে, নাক ডাকা কত মাত্রায় আমি নাক ডাকতেছি, এটা কোন স্কেল আছে? দারুণ একটা প্রশ্ন করেছে, কিন্তু আমরা কি বলি জোরে নাক ডাকে অনেক জোরে। প্রশ্ন আসে কিভাবে? বউ, আমার সবচেয়ে বড় শিক্ষক হলো আমার বউ আর কি। সে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি BOU, সব ধরনের শিক্ষাই পাওয়া সে যায়। আমাকে অল টাইম শিক্ষার উপর রাখে। তো সে আমাকে বলছে যে তুমি যেভাবে নাক ডাকো মনে হইতেছে বাসায় ভূমিকম্প হইতেছে।
আচ্ছা, মাঝে মাঝে বলে জেনারেটর চলতেছে, মানে এই মাত্রাটা আমি জানতে চাই। আমি আসলে আচ্ছা আচ্ছা, মাত্রা অবশ্যই নির্ণয় করা যায় একটি পরীক্ষা দিয়ে, যে পরীক্ষাটির নাম হচ্ছে পলিসমনোগ্রাফি বা স্লিপ স্টাডি। প্রিয় দর্শক, চলুন আমরা একটু দেখে আসি ভিডিও চিত্রের মাধ্যমে কিভাবে সেই পরীক্ষাটা করা হয় এবং সেই পরীক্ষা থেকে আমরা কি কি রিপোর্ট পাই এবং সে অনুযায়ী আমরা কিভাবে আসলে চিকিৎসা পদ্ধতিটাকে নির্ধারণ করে থাকি। দেখতে থাকুন। এই যে খেয়াল করছেন, আমাদের একজন টেকনিশিয়ান, তিনি একটি ডিভাইস, হ্যাঁ, আমার একজন সম্মানিত পেশেন্ট, এই যে খেয়াল করুন, ওনার হচ্ছে নাক ডাকার সমস্যা আছে, তার বুকের মাঝে মানে জাস্ট এক্সটার্নালি সেট করেছে এই যে এই ডিভাইসটা, ঠিক আছে। এই ডিভাইসটা সেট করে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবং তিনি ঘুমাবেন। ঘুমানোর পর তার নাকে দেখুন এবং একটি আমরা অক্সিজেন মাস্ক দিয়েছি এবং কিছু ডিভাইস সেট করেছি এবং সেটার কানেক্টিভিটি আলটিমেটলি একটি মেমোরি কার্ডে সংগ্রহ করা হচ্ছে। তিনি ঘুমাচ্ছেন, এই যে ঘুমাতে ঘুমাতে তিনি কিন্তু নাক ডাকা শুরু করে দিয়েছেন এবং এই মেশিনটার মধ্যে একটি মাইক্রোচিপস রয়েছে, সেখানে তার সমস্ত তথ্য রেকর্ড করা হলো এবং কি কি রেকর্ড এখানে আসলো সেই জিনিসগুলো আবার একটি ল্যাপটপে নেওয়া হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাই কি একজন মানুষ ঠিক একটা নির্দিষ্ট টাইমে আমরা এটাকে সেট করি। সাধারণত আমরা এই পরীক্ষাটি রাত্রেবেলা করে থাকি এবং করার পূর্বে তাকে কিছু নির্দেশনা দেওয়া হয়। কোনো রকম কোনো সিডেটিভ পিল সে খাবে না, সে চা খাবে না, কফি খাবে না, সুন্দর করে গোসল করে 9টার মধ্যে হসপিটালে চলে আসবে। ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে মূলত আমরা এই পরীক্ষাটি করে থাকি। আমাদের নিজস্ব স্লিপ স্টাডি কর্নার রয়েছে। এরপর ওই সময়টাতে তার হার্ট কিভাবে কাজ করছে, তার লাংস কিভাবে কাজ করছে, তার ব্লাড প্রেশার কেমন থাকছে, তিনি কতবার নাক ডাকলেন, স্নোরিং ইভেন্ট আমরা বলছি, এরপর কতবার তার স্লিপ ব্রেকিং হয়েছে, ঘুম ভেঙেছে, তার AHI অ্যাপনিয়া হাইপোপনিয়া অর্থাৎ ঘুমের মধ্যে শ্বাসকষ্ট কতবার হয়েছে, কতবার সর্বোচ্চ শ্বাসকষ্ট হয়েছে, কতবার কমপ্লিট শ্বাসকষ্ট হয়েছে যে একবারের জন্য দম নিতে পারে না এবং কত পিরিয়ড ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। এই জিনিসগুলো অ্যানালাইটিক ডেটা বের হয়। যারা কম নাক ডাকে বা কম অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আক্রান্ত, তাদের যে রিক্টার স্কেলের মতন স্বল্প মাত্রার, এরপর হচ্ছে মাঝারি মাত্রার, আর একটা হচ্ছে তীব্র মাত্রার। যারা স্বল্প এবং মাঝারি মাত্রা, তাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশান থেকে শুরু করে জীবনযাত্রা, খাদ্যাভ্যাস পরিবর্তন করে কিন্তু ঠিক করে দিতে পারি। কিন্তু যাদের তীব্র মাত্রার রয়েছে তাদের কিন্তু, এবং সেই সাথে যদি তার মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, তখন তাদের একটি অপারেশন করার প্রয়োজন হয়ে থাকে। আর যে অপারেশনটির নাম হচ্ছে স্লিপ সার্জারি এবং সেখানে আমরা কয়েকটি কাজ করে থাকি। নাকের হাড় বাঁকা থাকলে বাঁকা হাড়টাকে সোজা করি, তারপর যদি মাংস ফোলা থাকে সেটাকে আমরা ট্রাবিনোপ্লাস্টি করার মাধ্যমে ঠিক করে থাকি, পলিপ থাকলে সেটাকে রিমুভ করে থাকি। এরপর গলার মধ্যে টনসিলটাকে আমরা রিমুভ করি, আলাজিবার মাথাটাকে একটু কিঞ্চিত খাটো করে রিলোকেশন ফারিঙ্গোপ্লাস্টি করি এবং কখনো কখনো এডিনয়েড থাকলে সেটাকে আমরা কোবলেশন এডিনয়েডেক্টমি করার মাধ্যমে রিমুভ করে থাকি। তো এই কাজটা কিন্তু আমরা প্রতিনিয়ত ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে করছি অত্যন্ত দক্ষতার সাথে এবং আমাদের পেশেন্টরা এই ধরনের ট্রিটমেন্ট নিয়ে তারা এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাহলে স্যার এবার একটা জীবন্ত উদাহরণ যদি দেখতে পারি, এই স্লিপ সার্জারি করার পরে আসলে একজন রোগী কেমন আছেন তার একটা বাস্তব চিত্র যদি আমরা দেখতে পারি। অবশ্যই অবশ্যই শাওন ভাই, আপনি জেনে খুশি হবেন যে আমার প্রত্যেকটি পেশেন্টের আমি আর্কাইভ সংরক্ষণ করে থাকি। তেমনিভাবে আমাদের একজন লন্ডন প্রবাসী ভাই, যার নাম হচ্ছে শাইনুর ভাই, তিনি এরকম অবস্ট্রাকটিভ স্লিপে আপনি আক্রান্ত ছিলেন এবং তার ওবেসিটিও ছিল। তিনি আমার এই ভিডিও দেখে সচেতন হন এবং দেশে আসেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসে আমার কাছে কনসালটেশন গ্রহণ করেন। করার পর আমি তার অবস্ট্রাকটিভ স্লিপে আপনার রোগটাকে নির্ণয় করি, ঠিক এই একই প্রক্রিয়ায়। করার পর আমি তাকে সাজেস্ট করেছিলাম অপারেশন করানোর এবং তিনি সেই অপারেশনটি করান ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে 2 বছর আগে। তো তিনি বর্তমানে কেমন আছেন সেটির একটি তথ্যচিত্র আমরা দেখাতে চাই। বাহ। তো শাইনুর রহমান ভাই, আপনি কি একটু আজকে স্মরণ করবেন যে আপনার কি কি কষ্ট হতো? আমার নাক ডাকা ছিল খুব বেশি, তারপরে হঠাৎ দম বন্ধ হয়ে যেত আর শ্বাসকষ্টটা হয়তো। লন্ডনে আমি অনেক ডাক্তারের কাছে গেছি, বাট ওইটা এখন আর তারা টনসিলে অপারেশন করে না, তারপরে নাকের অপারেশন করে না ওইটাই। বাট যদি করে ওইটা লং টাইম লিস্টে ওইটা রেখে দেয়, বছর 2 বছরের মধ্যে এইরকম টাইম লাগে। তারপরে আমি হঠাৎ চলে আসলাম, আসার পরে আপনার ওইখানে অপারেশন হলো। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ইউ আর বেস্ট। আপনি বললেন না যে হঠাৎ ঘুমের মধ্যে জেগে উঠতাম, কেন? কারণ হচ্ছে যে ওই সময়টাতে আপনার অক্সিজেন ফল। আমরা পলিসোনোগ্রাফি নামক একটি পরীক্ষা করে দেখলাম যে আপনার স্যাচুরেশনটা ঘুমের মধ্যে ফল করে যায়, 80 বিলো 80 চলে আসে, যেখানে আমাদের একটা সুস্থ মানুষের থাকার কথা 98%, 70 চলে আসছিল, তাই না? লাস্ট রাইট, 70 তে চলে এসেছিল। দেখুন, তার মানে কি আপনি একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে চলে যান। তো সেই জায়গাটাতে আমরা কি করলাম
যে আপনার এই লাইনটাকে আগে ক্লিয়ার করলাম, যেখানে যেখানে বাধাগুলোকে আমরা সরিয়ে নিলাম, বাঁকাটাকে সোজা করলাম, মাংসটাকে চাপিয়ে দিলাম, আলা জিহ্বাটাকে কিঞ্চিত খাটো করলাম, টনসিল দুটোকে ফেলে দিয়ে ওখানে ফ্যারিঙ্গোপ্লাস্টি করে দিলাম, রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টি। এর ফলে আমি এখন দেখতে পাচ্ছি আপনার মুখের মধ্যে জায়গাটা অনেক বেড়েছে এবং নাক তো ফুল ক্লিয়ার। এই যে দেখুন, তুলাটা নাকের সামনে রাখতেই পারছি না, বিকজ আপনার নাকটা ফুল ক্লিয়ার। আবার এ পাশ দেখি, এই যে আরাম, তাই না? অনেক এবং যখনই আমরা এই সার্জারিটা আপনার সম্পন্ন করলাম, আস্তে আস্তে কিন্তু আপনার ফিটনেসটাও সুন্দর হয়ে গেছে। আপনি দেখুন, আগে যতটুকু ওবেসিটি ছিল সেটাও কিন্তু এখন অনেক অনেক কমে গেছে। হ্যাঁ, আমি তো- 74 নিলি 75 ছিলাম, এখন 70 সামথিং। বাহ, অপারেশনের পর শুধু নাক ডাকার সমস্যায় কমেনি, ফিটও হয়ে গিয়েছেন কিন্তু শারীরিকভাবে। না, এটা যেটা রোগ বা এটা যে এত মেকানিজম বা এটা কিওর হওয়াও 100% কিওর হওয়া সম্ভব, মানে আমি এটা মানে খুব ভালোভাবে জানতে পারলাম থ্যাঙ্কস টু বাসুদেব স্যার। এবং আমি শিওরলি আমি ওনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবো, না চেম্বারে যাব এবং আমি সেটার একটা ব্লগ বানিয়ে দিব। আমার পুরো চিকিৎসার ট্রিটমেন্টটা কেমন হচ্ছে সেটা আমি অবশ্যই বানাবো। তো স্যার, খুবই ভালো লাগলো, আজকে খুব আনন্দে এবং মজার মধ্যে আমরা একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি একটি কথাই জানাতে চাই যে আমাদের জীবনটা কিন্তু আমাদেরকেই সুন্দর করে সাজাতে হবে, গোছাতে হবে। আমরা নিজেরা যদি ভালো থাকি তাহলে অন্যকে ভালো রাখতে পারবো। তো সবার আগে ফিটনেস, আর এই ফিটনেসের জন্য দরকার সচেতনতা, আর এই সচেতনতার জন্য দরকার আমাদের এই স্বাস্থ্য বিষয়ে জানা। আর স্বাস্থ্য বিষয়ে জানার জন্যই কিন্তু লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোটি আমরা বিশ্বাস করি এই শো দেখার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। টেক কেয়ার। শাওন ভাই, আপনি কিন্তু শুরুতে বলছিলেন যে আপনার সহধর্মিনীর অনেক অভিযোগ আপনার এই নাক ডাকার সমস্যা নিয়ে, এবং আমরা চাই যে ভাবির অভিযোগ কমে আসুক এবং আপনিও একটা নতুন জীবন ফিরে পান। তার জন্য কিন্তু প্রয়োজন নাক কান গলার একটা সুচিকিৎসা, অবশ্যই। তাই নয় কি? এবং এই চিকিৎসাটা যাতে আপনি সহজে নিতে পারেন, সেজন্য আজকের আমাদের আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইএনটি স্পেশালিস্ট হসপিটালের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। প্রিয় দর্শক, শাহিনুর রহমানের মতন আপনিও কিন্তু নাক ডাকার সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন এবং জীবনযাত্রা পরিবর্তন করতে পারেন। শুধু প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যাগুলো জানিয়ে আমাদেরকে চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা। অথবা আমাদেরকে ফোন করতে পারেন 014099777862 এই নম্বরে। প্রিয় দর্শক, আগামীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসবো। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিরাপদে থাকুন এবং জিটিভির সঙ্গেই থাকুন।